বেগম খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড। প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। শারীরিক অবস্থা দেখে নেওয়া হবে লন্ডনে। শেখ হাসিনার ভারতে অবস্থান করা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, জানালেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নির্বাচন ঘিরে খুলনায় আনাগোনা বেড়েছে চরমপন্থীদের। একের পর এক খুনের ঘটনায় দৃশ্যমান বিষয়টি। বিদেশিদের হাতে টার্মিনাল তুলে দেয়া নিয়ে চট্টগ্রাম বন্দরে মুখোমুখি অবস্থানে শ্রমিক পুলিশ। জারি আছে ১৪৪ ধারা, ভঙ্গ করলে ব্যবস্থা। দাম সহনীয় রাখতে আজ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত। প্রতিদিন ইস্যু হবে ৫০টি অনুমতি, প্রতিটিতে আনা যাবে সর্বোচ্চ ৩০ টন। দেশের ৬৭% মানুষের মধ্যে রয়েছে ভিটামিন ডির অভাব। সবচেয়ে বেশি স্বল্পতায় ভুগছেন শহরবাসী। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও। আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে নেওয়া হবে লন্ডনে। এভারকেয়ার হাসপাতালে সবশেষ ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপি নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বানও জানান তিনি। সংকটাপন্ন অবস্থা, সিসিইউতে স্থানান্তর, অতঃপর উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। এমন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সর্বত্র উদ্বেগ, উৎকণ্ঠা, সঙ্গে দোয়া প্রার্থনা দেশ জুড়ে। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল ত্রুটিজনিত কারণসহ বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাকে লন্ডনে নেওয়া যাবে কিনা এ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তাও। শুক্রবার শুধু লন্ডন থেকে ছুটে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দরে নেমে সোজা চলে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সশরীরে খোঁজ নেন শাশুড়ির। রাতেও দীর্ঘ সময় তার কাছে ছিলেন ডাক্তার জুবাইদা। শনিবার দুপুরের পর আবারও এভারকেয়ারে আসেন তিনি। পরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে সবশেষ তথ্য জানাতে গণমাধ্যমের সামনে আসেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তবেই তাকে লন্ডনে নেওয়া হবে বলে জানান তিনি। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন। বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। মেডিকেল বোর্ড বিএনপি নেত্রীর সুস্থতার বিষয়ে আশাবাদী বলেও তথ্য দেন ডাক্তার জাহিদ। উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে, আল্লাহ ওনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায়। আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শও দেন তার ব্যক্তিগত চিকিৎসক। কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। অপহরণ ও মুক্তিপণের ঘটনা বেড়েছে সীমান্ত শহর টেকনাফে। এ নিয়ে ফুঁসছেন বাসিন্দারা। বিভিন্ন সময় মানববন্ধন সহ নানাভাবে প্রতিবাদ জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা থাকলে এই সমস্যা দ্রুত সমাধান সম্ভব বলছেন রাজনৈতিক নেতারাও। টেকনাফের পাহাড় ও সাগর ঘেঁষা জনপদ জুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে অপহরণ আতঙ্ক। টেকনাফ মডেল থানার তথ্য বলছে ২০২৪ ও ২৫ সালের নভেম্বর পর্যন্ত অপহরণ মামলা হয়েছে ৫৬টি। অপহৃত ভিকটিম উদ্ধার হয়েছে ৮৫ জন এবং অপহরণকারী আটক হয়েছে ৭০ জন।
অপহরণ আতঙ্ক ও পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্ম্যের প্রতিবাদে গত বুধবার টেকনাফ মেরিন ড্রাইভের শাপলাপুর মেজর সিনহা চত্বরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে টেকনাফের সাধারণ মানুষেরা। আন্দোলনকারীদের অভিযোগ, টেকনাফের মানুষকে নিরাপদ না করে পর্যটকদের ভোগান্তির কথা বলে আন্দোলনে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। স্থায়ীভাবে বন্ধের জন্য যেহেতু আমাদের দিন দুপুরে এবং সন্ধ্যায় কোনো সময় আমরা আমাদের বাড়িতে নিরাপদ নয়। মানুষের জীবনের নিরাপত্তা নাই বাহারচড়ার মধ্যে। আমরা মানুষের জীবনের নিরাপত্তার যেন এনশিওর করে প্রশাসন, সেটির দাবি নিয়ে আজকে এখানে এসেছি। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনীতি সচেতন মানুষ। এই অপহরণ, ইয়াবা এবং মাদক, পাশাপাশি মানব পাচার, এই চারটা জিনিস খুবই আমাদের জন্য খারাপ অবস্থায় আছে। বিশেষ করে নীলাফৈকং এবং পাহাড়ছড়াতে এই কেন্দ্রিক ইয়াটা বেশি হচ্ছে। পাহাড়ি এলাকায় যেভাবে অপহরণ হচ্ছে, এটা খুব বেশি আমরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত। যৌথ অভিযান পরিচালনা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করছি। সব বাহিনীর সহযোগিতা নিয়ে এই বিষয়ে দ্রুত সমাধান করবে প্রশাসন। যারা যারা এর সাথে কাজ করে তারা যাতে দ্রুত, দৃশ্যত এবং কার্যকর আমরা একটি অপারেশন করতে পারি এবং যার মাধ্যমে প্রকৃত অপরাধীরা যাতে ধরা পড়ে সেই বিষয়ে যাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়, এই বিষয়ে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। দীর্ঘদিন ধরে সক্রিয় অপহরণ চক্রগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা টেকনাফবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বিদেশি প্রতিষ্ঠানের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার ইস্যুতে এবার মুখোমুখি অবস্থানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও পুলিশ। বন্দর এলাকায় জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গেল 11ই নভেম্বর বন্দর সংলগ্ন এলাকায় 1 মাসের জন্য মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি। আদেশ শেষ হবে 12ই ডিসেম্বর। এর আগে গত 10ই অক্টোবর বন্দর এলাকায় 30 দিনের জন্য মিছিল, সভা সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করা হয়। গেল বৃহস্পতিবার বন্দর ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় আন্দোলনকারীদের লাঠিচার্জ করে পুলিশ। এরপর যমুনা, সচিবালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজামায়াত ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। আগামী 10ই ডিসেম্বর দেওয়ানহাট থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে লাল পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বন্দরকে বিদেশিদের কাছে দেব না, এই কর্মসূচি আমরা ঘোষণা করা হয়েছে। আগামী 10 তারিখ সকাল 11টায় দেওয়ানহাট মোড়ে আমাদের সমাবেশ হবে। সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল এবং লাল পতাকা মিছিল নিয়ে আমরা বন্দরের দিকে যাব। আমরা জীবন থাকতে এই শ্রমিক শ্রেণী হাজার হাজার শ্রমিক বেকার হবে। আজকে এটা যদি বন্দর বিদেশে দেওয়া হয়, এই বেকারত্ব আমরা সামাল দিতে পারবো না। বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সেক্ষেত্রে কোনো সংগঠন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি কোনো ধরনের কর্মসূচি দেয়, এটা আইনগতভাবে সঠিক হবে না। তারপরেও যদি দিয়ে থাকে, তাহলে আমাদের এই বন্দর নগরীর কার্যক্রমকে সচল এবং স্বাভাবিক রাখার জন্য পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে। গত 17ই নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়াচর পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে 33 বছরের চুক্তি করে সরকার। একই দিন পানগাঁও নৌ টার্মিনাল 22 বছর পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশের 67% মানুষের মধ্যে রয়েছে ভিটামিন ডির অভাব। তবে সবচেয়ে বেশি ভিটামিন ডির স্বল্পতায় ভুগছেন শহরের মানুষ। এর হার 71%। শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশু কিশোরদের শরীরেও স্বাভাবিকের ভিটামিন ডির পরিমাণ কম। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ডির অভাবে হাড়ের নানা রোগ ছাড়াও মেজাজ খিটখিটে এবং ঘুম কমে যায়। সেই সঙ্গে পেশি দুর্বলতা, ক্লান্তি, অবসাদ ছাড়াও অনেকের যৌন দুর্বলতাও দেখা দেয়। সেই সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ায় ভিটামিন ডি এর স্বল্পতা। বেশ কিছুদিন ধরেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন রাজশাহীর রোকসানা পারভিন।
স্থানীয় চিকিৎসকের পরামর্শে ডায়াবেটিস, থাইরয়েড, কোলেস্টেরল সহ নানা পরীক্ষা নিরীক্ষার পরও ব্যথা কমছিল না। ঢাকায় চিকিৎসকের শরণাপন্ন হলে ধরা পড়ে তিনি ভিটামিন ডি স্বল্পতায়, হাঁটু ক্ষয় বা অস্টিওপোরোসিসে আক্রান্ত। ঢাকাতে আসার পর ডাক্তার আমাকে দেখলো, দেখার পর বলছে আপনার ভিটামিন ডির অভাব আছে, আর এই যে হাড় ক্ষয় হয়েছে, আপনার ব্যায়াম ট্যাম কিছু দিলাম না, আপনাকে ওষুধপত্র দিলাম, আপনি 2 মাস পরে আসবেন আমার কাছে। ভিটামিন ডি এক ধরনের অনুপুষ্টিকণা বা মাইক্রোনিউট্রিয়েন্ট। ভিটামিন ডির প্রধান উৎস সূর্যের প্রখর রোদ। আমাদের দেশে আবহাওয়া সমভাবাপন্ন এবং গ্রীষ্মে রোদের তীব্রতাও থাকে প্রখর। সূর্যের তাপ থেকে ভিটামিন ডি আমাদের ত্বকে সংশ্লেষিত হয়, যা আমাদের নানা রোগ থেকে রক্ষা করে। সম্প্রতি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জানুয়ারি থেকে জুলাই সময়কালে করা এক গবেষণায় দেখা গেছে, গ্রাম শহর মিলিয়ে বাংলাদেশের মানুষের শরীরে ভিটামিন ডির গড় ঘাটতি 7%। তবে সবচেয়ে বেশি ভুগছেন শহরের মানুষ। নগরের 71% মানুষের শরীরে রয়েছে ভিটামিন ডির ঘাটতি। আর বয়স বিবেচনায় কিশোর কিশোরী ও নারীরা ডি স্বল্পতায় বেশি ভুগছেন। চিকিৎসকরা বলছেন, একজন মানুষের শরীরে প্রতিদিন 400 নিউট্রিয়েন্ট ভিটামিন ডি প্রয়োজন। এর 10 থেকে 15% আসে খাদ্য থেকে, বাকি 85 থেকে 90% উৎস সূর্য থেকে। সকাল 10টা থেকে 3টার মধ্যে প্রখর সূর্যালোকে শরীরের 15% ওই সূর্যালোকের ভিতর যে রেটা আছে, আমাদের এই স্কিনের নিচে সুপ্ত অবস্থায় ভিটামিন ডি থাকে। সেই ভিটামিন ডি এখানে যেটা আছে এটাকে বিক্রিয়া করে এটাকে অ্যাক্টিভেট করে। ভিটামিন ডির অভাবে নবজাতকের রিকেটস রোগ অর্থাৎ শিশুদের হাড় দুর্বল বা বেঁকে যেতে পারে। এছাড়া দীর্ঘদিন ভিটামিন ডির অভাবে ভুগলে বয়স্ক নারী পুরুষেরা অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়। হাড়ের রোগ ছাড়াও ক্লান্তি, অবসাদ, মেজাজ খিটখিটে এবং অনিদ্রা দেখা দেয়। সেই সঙ্গে ভিটামিন ডির অভাবে যৌন দুর্বলতাও দেখা দেয় অনেকের মধ্যে। এছাড়া ভিটামিন ডি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ায়। শিশুদের যেটা ঘাটতি হয় এটাকে মেনলি আমরা বলি রিকেটস। শিশুদের হাড় বৃদ্ধি, যেহেতু এটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাই না, তাহলে তার কিন্তু প্রয়োজনটা অনেক বেশি। আমাদের দেশে অনেক মহিলারাই দেখা যায় যে বাড়ির ভিতরে থাকে বা রোগটা আসে না। অনেক সময় দেখা যায় যে হাঁটু ব্যথা হয়, যে হাঁটু ক্ষয় হয়, দাঁতে ক্ষয় হয়। এগুলি বিভিন্ন ধরনের সাইন সিমটম ভিটামিন ডির কারণে দেখা দিতে পারে। পার্শ্ববর্তী দেশ ভারত 2018 সালে ভোজ্য তেল সহ 5টি খাদ্যপণ্যে ভিটামিন ডি সমৃদ্ধকরণ করেছে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ব্যয়বহুল হলেও 87.5% মানুষ ভোজ্য তেল ব্যবহার করেন। তাই তেলে ভিটামিন এ ও ডি সমৃদ্ধকরণ প্রক্রিয়া সহজলভ্য বলছেন বিশেষজ্ঞরা। নরমাল আমাদের যে খাবার, ওই থেকে ভিটামিন ডি আসবে, যেগুলো আসলে নর্মালি মানুষ একটু কম খায় এবং এক্সপেন্সিভ। এই ঘাটতি পূরণের জন্য অবশ্যই কোনো পদক্ষেপ নেওয়া দরকার। হয়তো সাপ্লিমেন্টেশন হতে পারে, ফোর্টিফিকেশন হতে পারে, টার্গেটেড কিছু প্রোগ্রাম নেওয়া খুবই জরুরি। সরকার চিন্তা করছে হয়তো আপনার যে বর্তমান যে আইন আছে তা সংশোধন করা হয়তো ম্যান্ডেটরি করা হবে, কারণ ডিফিসিয়েন্সি রেটটা খুবই হাই, যেটা খুবই অ্যালার্মিং। তেলে ভিটামিন ডি সমৃদ্ধকরণ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে শিল্প মন্ত্রণালয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। নগর একটি বিলের মাঝে অকেজো হয়ে পড়ে আছে 3.5 কোটি টাকায় নির্মিত সেতু। সংযোগ সড়ক তৈরি না করে শুধুমাত্র সেতু নির্মাণ করেই উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে কোনো কাজেই আসছে না সেতুটি। তবে কর্তৃপক্ষ বলছে সড়ক তৈরির অনুমোদন মিলেছে, দ্রুতই শুরু হবে কাজ। নওগাঁর মান্দা উপজেলার শঙ্করপুর বিলে 24 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 3,34,00,000 টাকা। 2022 সালের ফেব্রুয়ারি মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। সেতু নির্মাণ হলেও ভোগান্তি কমেনি মানুষের। দুই পাশের সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না সেতুটি। এই 3 বছরের মধ্যে মনে করেন ওইখানে করে দিয়েছে, কন্ট্রাক্টর পালা চলে গেছে। এই ব্রিজটা আছে, রাস্তা নাই, এই কারণে আমরা এতটাই সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে যখন মানুষ অসুস্থ হয়, মানুষ বিন্দু মাত্রা সুবিধা পাচ্ছে না এই রাস্তা সংস্কার না হওয়ার কারণে। স্থানীয়রা বলছেন, খামখেয়ালিভাবে বিলের ভেতর সেতু নির্মাণ করায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ মানুষ ও প্রবীণরা। এই ব্রিজ করে থেকে এমন অসুবিধা হয়ে গেছে, লোকজনের যাওয়া আসা করতে পারে না। বর্ষার সময় রাস্তা না থাকার জন্য কাদো ভেঙে আসতে হয়। দড়ি লাগা আমরা মানুষ ঝুলা উঠে, কিন্তু বৃদ্ধ মানুষেরা উঠতে পারে না। এলজিইডির প্রকৌশলী বলছেন, সংযোগ সড়কের কাজ সম্পন্ন করতে অনুমোদন মিলেছে, দ্রুতই কাজ শেষ হবে। অ্যাপ্রোচ রোডের আরএলটা অনেক ডাউন, সেই হাইটে করলে দেখা যায় বর্ষার পানি উঠে যাবে এবং জনগণ সর্বোচ্চ ব্যবহার করতে পারবে না। আমরা
রাস্তাটির আরএল আপ করার প্রস্তাব করি, যা ইতিমধ্যে রিভাইজ অনুমোদিত হয়েছে। ঠিকাদার আমাদের কন্ট্রাক্ট আছে, পানিটা কমলে আবার আমরা মাটি ফেলা কাজ শুরু করব। সংযোগ সড়কের অভাবে ভোগান্তিতে উপজেলার শঙ্করপুর, পলাশবাড়ি, জয়পুর সহ প্রায় 20 গ্রামের মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। শীত সন্ধ্যায় যখন চারপাশ কুয়াশার চাদরে ঢেকে যায়, তখন জীবন আনন্দের বরিশালের বাতাস ভারী হয়ে ওঠে নতুন ধান আর পিঠাপুলির মিষ্টি গন্ধে। একই সাথে নবছন্দে উত্তাপ ছড়ায় নবান্ন উৎসব। কুয়াশারে নিংড়িয়ে উড়ে যাবে আরো দূর নীল কুয়াশায়, কেউ তারে দেখিবে না সেদিনে পারাগার পথের বিস্ময়। হেমন্তের সোনালি ডানায় ভর করে কোনো এক সন্ধ্যায় শীত নেমেছে দেশের দক্ষিণে, সাথে নিয়ে এসেছে নতুন ধানে পিঠাপুলির সৌরভ। প্রকৃতি যখন নতুন ফসলের সম্ভার নিয়ে ধরা দেয়, তখন বাংলার ঘরে ঘরে আনন্দের ঢেউ লাগে। গ্রাম থেকে শহর, পিঠাপুলিতে সুদীর্ঘ সম্পর্ক, ঐতিহ্যের সেতুবন্ধন। চালের রুটি, চিতই, দুধ চিতই থেকে বাহারি সব পিঠায় মাতোয়ারা ধানসিঁড়ি পাড়ের পিঠাপ্রেমীরা। বাড়িতে বানানো পিঠাগুলো তো বেশি মজার হয়, কিন্তু এখন তো ওইভাবে বাড়িতে বানানো হয় না, সম্ভব হয় না সবার জন্য। প্রোগ্রামে আসলে তখনই খাওয়া হয়। ভাপা পিঠা, পুলি পিঠা, তারপর রুটি পিঠা, চুষি পিঠা, এই ধরনের পিঠেগুলো কিন্তু শীতের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। সো একটা সময় দেখা যায় এটা হচ্ছে অতিথি আপ্যায়নে ব্যবহার হতো, তারপর ঘরোয়াভাবে হতো। শীত আর পিঠা মানে একে অপরের সাথে জড়িত। নবান্নের দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও মুখরিত হয় কবিতা, গান আর নৃত্যে। নবান্ন উৎসব রূপসী বাংলার গভীরতারই অংশ। এই উৎসব আমাদের সংস্কৃতিকে বহন করে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রাচীনকাল থেকে বাঙালির যে পিঠাপুলির যে আমেজ, তা যেন এখনো আমাদের অনুষ্ঠানে বিরাজ করছে। এখানে অনেক মানুষ আসছে, নাচ হচ্ছে, গান হচ্ছে। আমরা নিজেরা পিঠা নিয়ে এসে ফ্রন্ট লাইনে আসতেছি, ছোট ভাই বোনেরা খাচ্ছে, আমাদেরও কিছু উপকার হচ্ছে, তারাও আনন্দ করছে, তাদের আনন্দ দেখে আমাদের আনন্দ হচ্ছে। নবান্ন নিয়ে বিভিন্ন রকমের নাচ চলছে, গান চলছে, কবিতা আবৃত্তি হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। মেলার আয়োজন করতেছি, নাগরদোলা এনেছি, যাতে আর কি বাংলার গ্রামীণ পরিবেশটা আর কি ফুটে ওঠে। পঞ্চকোপের গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, তো এটা আমাদের বাঙালির ঐতিহ্য। শেকড়ের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে ঐতিহ্যে জানান দিতে শীত মৌসুমে চলে আয়োজন। আমরা চেষ্টা করব যতদিন বিশ্ববিদ্যালয় টিকে থাকবে ততদিন আমাদের যে সংগঠন পদাতিক, সেই পদাতিক টিকে থাকবে, এবং পদাতিক যদি টিকে থাকে তো আমরা আশা রাখি যে পদাতিকের যে যাত্রা, নবান্ন উৎসবটাকে পালন করা, সংস্কৃতিটাকে ধরে রাখার সেই যাত্রা অব্যাহত থাকবে আমাদের নতুনদের হাত ধরে আর কি। এই ধরনের আয়োজন যদি কন্টিনিউসলি হয়, আমি বিশ্বাস করি যে পড়াশোনার সাথে সাথে একটা অন্য ধরনের উন্মাদনা, ভালো লাগা, ভালোবাসা সৃষ্টি হবে এবং আমাদের ঐতিহ্যকে আমরা এইভাবে ধরে রাখতে পারবো। পিঠার সুগন্ধে আর মানুষের হাসিতে উজ্জ্বল হয়ে উঠেছে জীবনানন্দের বরিশাল। দক্ষিণের প্রকৃতিতে শীতের আগমন, সাথে পিঠা আর এই নবান্ন উৎসব যেন আবহমান বাংলার পুরানো রূপ ফিরেছে নতুন আবেগে। ঋতুবৈচিত্র্যের এই দেশে শীত এখন পরিণত হয়েছে একটি সাংস্কৃতিক অনুভূতি, স্মৃতি আর ঐতিহ্যের পুনর্জাগরণে। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও। আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে নেওয়া হবে লন্ডনে। শনিবার ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি গৌরী, বেগম খালেদা জিয়ার কিন্তু শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তার তিনি যেই সব শারীরিক জটিলতায় ভুগছিলেন সেগুলো কিন্তু এখনও রয়েছে, এবং গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি বলছিলেন যে এখনও আসলে অপরিবর্তিত রয়েছে, এবং তার যেই শরীরের অবস্থা, সেই অবস্থায় কিন্তু তিনি এখন 10-12 ঘন্টার যেই একটি জার্নি, বিমান জার্নি রয়েছে, সেটি কিন্তু তার করার মতন অবস্থা এখন নেই। তো এই জন্যই কিন্তু আসলে তাকে বিদেশেও নেওয়া যাচ্ছে না। এবং আপনারা জানেন যে এই আজকে 2 সপ্তাহ ধরে তিনি রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত 23শে নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয়, তারপরে তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়, এবং তারপরে কিন্তু তার অন্যান্য যেই জটিলতাগুলো দেখা দিতে থাকে এবং
তাকে প্রথমে আইসিইউতে তারপরে সিসিইউতে নেওয়া হয় এবং এখনও কিন্তু সেখানে তিনি রয়েছেন, নিবিড় পরিচর্যায় রয়েছেন। এবং আমরা কয়েকদিন পরপরই দেখছিলাম যে তার হঠাৎ করে হয়তো একটু ভালো হচ্ছে, কোনো একটা শারীরিক কন্ডিশন আবার খারাপের দিকে যাচ্ছে। তো এই যে তার শারীরিক অবস্থা, এর মধ্যেই কিন্তু তাকে বিদেশে নেওয়ার কথা উঠেছিল বা সেখান থেকে গত 5 ডিসেম্বর একটা ডেট দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং কাতারের আমিরের সহায়তায় কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্সও রেডি করা হয়েছিল তাকে বিদেশে নেওয়ার উদ্দেশ্যে। তবে সেদিন আসলে শুক্রবার সকালে এই যে বিমানটি কাতার থেকে আসার কথা ছিল সেই বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়, সেজন্য সেটি আসতে পারেনি। এবং তার চেয়েও বড় কথা যেটি ওই দিনই মেডিকেল বোর্ড বসে এবং তারা যেটি বলে যে তাকে আসলে এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতন শারীরিক অবস্থা নেই। তো 5 তারিখে তার বিদেশে যাত্রার বিষয়টি ক্যান্সেল হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু কাতারের যেই আমির রয়েছেন তিনি কিন্তু অন্য একটি জার্মান এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত করেন বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তবে এর পরপরই কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থা আবার খারাপের দিকে যেতে থাকে। তো সেই অবস্থায় তাকে আসলে বিদেশে নেওয়ার মতন অবস্থা নেই বলে জানান তার চিকিৎসকরা এবং তার সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু আগামী 9 তারিখে আরেকটি তারিখ ঠিক করা হয়েছে তাকে নেওয়ার জন্য। যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তো আগামী 9 তারিখে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, অন্যথায় হয়তো এখানেই চিকিৎসা চলবে এবং সবাই যেটি আশা করছেন যে তিনি আবার সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন। কৌরি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। ইতিহাস ঐতিহ্যের প্রাচুর্যে সমৃদ্ধ এক নগর সিলেট। সুরমা তীরে গড়ে ওঠা নগরের সৌন্দর্য যেমন মুগ্ধ করে পর্যটকদের, তেমনি এর আধ্যাত্মিক গুরুত্ব বিশ্বজোড়া। তবে অবহেলা আর অযত্নে হারিয়ে যেতে বসেছে নগরের পর্যটন সম্ভাবনা। তাই তো নগরভিত্তিক পর্যটন সম্ভাবনা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা সাজানোর তাগাদা নাগরিকদের। সিলেটের প্রবেশদ্বার কিনব্রিজের পাশে ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়িঘর, যেখানে প্রতিদিন ভিড় জমে পর্যটকদের। ঐতিহ্যগত গুরুত্ব আর নান্দনিক আবেদনের জন্য বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফিও উন্মোচন হয়েছে এখানে। যদিও বাস্তব চিত্র ভিন্ন। বছর জুড়ে ঘড়িঘরের পাশ ঘিরে দাঁড়িয়ে থাকে ট্রাক, পিকআপ। ঘড়ির পাশেই বৈদ্যুতিক খুঁটির জঞ্জাল আর অগোছালো পরিবেশে মলিন হয়ে গেছে এর ঐতিহ্য। শুধু তাই নয়, পাশের রবীন্দ্রনাথ স্মৃতিস্তম্ভও অবহেলায় পড়ে আছে। ওয়াকওয়ে দখল করেছে অবৈধ দোকানপাট। নগরবাসীর অভিযোগ, এমন অব্যবস্থাপনা ও অযত্নে পর্যটন নগর সিলেটের পুরনো ঐতিহ্য হারাতে বসেছে। অবৈধভাবে যে গাড়িগুলার পার্কিং এবং যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, এই যে চা ফুচকা এগুলো স্থাপনা গড়ে উঠেছে, যার কারণে এখানকার যে মেন সৌন্দর্যটা ফুটে ওঠার কথা সেটি আসলে সুন্দরভাবে ফুটে উঠতেছে না। মৃদু বায়ু হাওয়া এগুলো খুবই সুন্দর লাগে। এই বিকাল টাইমে এইগুলা মানে উপভোগ করতে আমাদের কাছে খুবই একটা সুন্দর লাগে, কিন্তু গাড়ি থাকাতে এইগুলা মানে অনেক বিশৃঙ্খলা হয়। কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি সরকারি বিনিয়োগ এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ঐতিহ্য রক্ষার পরামর্শ পর্যটকদের। আমি আমেরিকান নাগরিক, কাজ করছি জাপানে। সেখান থেকে সিলেটে ঘুরতে এসেছি। এখানে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়, আমার খুব ভালো লেগেছে। তবে এই জায়গাটি আরো সুন্দর হবে যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করা যায়। সিলেট সিটি কর্পোরেশন বলছে, শহরকে পর্যটন বান্ধব করতে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জায়গাটা পরিচ্ছন্ন রাখা এবং এখান থেকে ট্রাক যেন এখানে না থাকে বা এইভাবে দীর্ঘ সময় ট্রাক না থাকে, এটার ব্যবস্থা না। আর কিনব্রিজ সহ আলী আমজাদের ঘড়ি রং অনেক দিন হয়ে গেছে, এটা আবার রঙের কাজটা করা যায় কিনা এই বিষয়টা নিয়ে সিটি কর্পোরেশন একটা পরিকল্পনা আছে এবং পরিকল্পনা আমরা কাজ করছি। অবহেলায় হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময়োচিত পদক্ষেপই পারে বদলে দিতে সিলেটের চিত্র। সুরমা নদীকে কেন্দ্র করেই সিলেট শহরের গোড়াপত্তন, আর ঠিক এই চাঁদনী ঘাটেই রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা, যেগুলো সিলেটের ঐতিহাসিক নিদর্শনই নয় বরং আত্মপরিচয়ের প্রতীক। তবে এই স্থাপনাগুলো অযত্ন অবহেলায় বিনষ্ট না হয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগুলোকে টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন নগরবাসী। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। আজ চুয়াডাঙ্গা, গাইবান্ধা, মোংলা, মাগুরা ও সুন্দরবন মুক্ত দিবস। 1971 সালের এই দিনে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হটিয়ে এসব এলাকা শত্রুমুক্ত করেন। 71-এর 7 ডিসেম্বর চুয়াডাঙ্গা শত্রুমুক্ত হয়। 6 ডিসেম্বর পাক বাহিনী মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা এলেও
মিত্র বাহিনী ও মুক্ত বাহিনীর শক্ত অবস্থানের কারণে 7 ডিসেম্বর জেলা ছেড়ে পালিয়ে যায়। মুক্ত হয় চুয়াডাঙ্গা। এছাড়া গাইবান্ধাও হানাদার মুক্ত হয় এদিন। 5 ডিসেম্বর থেকে গাইবান্ধায় মুক্তিযোদ্ধাদের সাথে পাক বাহিনীর তুমুল যুদ্ধ হয়। বীর প্রতীক মাহবুব এলাহির রঞ্জুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা হামলা চালালে হানাদাররা পিছু হটে। গাইবান্ধাকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। এদিকে আজ হানাদার মুক্ত হয় মোংলা ও সুন্দরবনও। 71 সুন্দরবনের 5টি ক্যাম্পে সেনা কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিত। সেখান থেকে মোংলা, রামপাল, মোড়লগঞ্জ, শরণখোলা ও পিরোজপুরে পাক বাহিনীর ক্যাম্পে হামলা চালানো হতো। 7 ডিসেম্বর মেজর MA জলিল, মেজর জিয়া উদ্দিন আহমেদ ও কবির আহমেদ মধুর নেতৃত্বে মোংলা ও সুন্দরবন এলাকা শত্রুমুক্ত হয়। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ স্কুলঘর, রয়েছে শ্রেণীকক্ষ সংকট, নেই পর্যাপ্ত অবকাঠামো। ঝড়, বৃষ্টি আর শীতল হাওয়া উপেক্ষা করে নিয়মিত ক্লাস করছে 3 শতাধিক শিক্ষার্থী। এমপিওভুক্ত হওয়ার পরও এমন দুরবস্থায় চলছে চট্টগ্রামের লোহাগাড়ার হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়। যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। 2008 সালে লোহাগাড়ায় প্রতিষ্ঠা হয় হাজী মোস্তাক আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়। নির্মাণের 17 বছরের মধ্যেই প্রতিষ্ঠানটির প্রধান ভবনটি পুরোপুরি জরাজীর্ণ। টিনের ছাউনিতে বড় বড় ছিদ্র, বাঁশের বেড়া ভেঙে পড়ার উপক্রম হলেও চলছে নিয়মিত পাঠদান। স্কুলটিতে 5টি 3 শেড কক্ষ। এলাকাবাসী ও জেলা পরিষদের সহায়তায় একটি সেমি পাকা ভবন নির্মাণ হলেও তা পর্যাপ্ত নয়। শ্রেণীকক্ষ সংকটে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত গ্রুপ ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের। শ্রেণীকক্ষ সংকট, বেঞ্চের সংকট, যার ফলে আমাদের পড়ালেখার তেমন কোনো সুযোগ হচ্ছে না। উপরে টিনটাই খুব আমাদের গরম লাগে। এই গরম থেকে বাঁচার জন্য একটি ভবন আমাদের খুবই দরকার। এখন যদি সরকার পক্ষ থেকে আমরা একটা 5তলা ভবন পাই, তাহলে আমাদের শিক্ষাকর্মে আরো উন্নতি ঘটবে। অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। বৃষ্টি বেশি হলে ছাত্রছাত্রীরা তখন ক্লাস করতে পারে না বৃষ্টির কারণে। এরপর আবার গরম যখন বেশি পড়বে তখন ক্লাস করতে পারে না গরমের কারণে। মূলত সব দিক দিয়ে আমরা যদি একটা 5তলা ভবন পাই, তাহলে আমাদের আল্লাহর রহমতে সবকিছু কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংস্কার কাজে সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। শিক্ষার উন্নয়নের জন্য যা যা দরকার ইনশাল্লাহ উপজেলা প্রশাসন সবার সাথে আছে। তারপরে উপজেলা প্রশাসনের সামর্থ্যের একটা সমস্যা, যে সামর্থ্য থাকলেও অনেক সময় করা মানে সামর্থ্যের বাইরে অনেক কিছু করতে হয়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব প্রত্যেককে একটা লেভেলে নিয়ে আসার জন্য, সম লেভেলে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিতে শীঘ্রই পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। সারা দেশে শীতের তীব্রতা বাড়ছে। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর থেকে পঞ্চগড়ে ঘন কুয়াশায় পথঘাট, তীব্র শীতে নাকাল জনজীবন। ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা নেমে 11.3 ডিগ্রিতে। রাতভর ঘন কুয়াশায় ঢেকেছিল রাস্তাঘাট ও জনপথ। সকালে ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলে যানবাহন। শীতের তীব্রতা বাড়ায় স্থানীয় বাজারে গরম কাপড়ের চাহিদাও বেড়েছে। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষেরা সবাই পড়ছেন চরম ভোগান্তিতে। হাসপাতালে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এর বেশিরভাগই শিশু ও বয়স্ক। চিকিৎসকেরা শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্ত এবং উত্তোলনের প্রক্রিয়া চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। রাকিব, এই যে প্রক্রিয়াটি, এটি কত সময় লাগতে পারে, সেই সাথে নিহতদের স্বজনদের সাথে যদি আপনার কথা হয়ে থাকে তারা কি বলছেন শুনতে চাই। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আমি রয়েছি এখন কিন্তু আপনার লাশ তোলার যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। একটা বিষয়টা জানাতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যাদের পরিচয় শনাক্ত হিসাবে এখানে যে গণকবর দেওয়া হয়েছে, এই গণকবরে প্রায় 114 জনের লাশ রয়েছে, এমনটা কিন্তু সিআইডি আমাদের জানিয়েছিলেন। এবং সিআইডি এই 114 জনের বেশি লাশ এখানে থাকতে পারে অজ্ঞাতনামা, সেটা আসলে ধারণা করি তারা কিন্তু আসলে লাশ উত্তোলন কার্যক্রম শুরু করেছেন। আপনাকে যদি একটু দেখাই, সিআইডির যেই ক্রাইম সিন যেই ব্যারিকেড আছে, সেই তারা বসিয়ে কিন্তু কাজ করছেন এবং সিআইডি সদস্যরা ভিতরে আসলে যে লাশ উত্তোলনের যে কার্যক্রম রয়েছে সেগুলো কখন নাগাদ শেষ হবে সেই বিষয় কিন্তু এখন পর্যন্ত আসলে তারা আমাদের জানাতে পারেনি। সেটা সময় সাপেক্ষের বিষয়। এক একটা করে লাশ আসলে কবর থেকে তোলা হবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক
ফল মেনেই কিন্তু লাশগুলো কবর থেকে তুলবেন। একই সঙ্গে যেই মরদেহগুলো রয়েছে সেই মরদেহগুলো ডিএনএ করবেন, সংগ্রহের পর সেটা শনাক্ত করার চেষ্টা করবেন। যাদের তারা হচ্ছে তাদের পরিবার যদি পায়, কারো পরিচয় যদি শনাক্ত হয়, তার পরিবার তাহলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এমনটা কিন্তু আসলে মানে মরদেহের পরিসংখ্যান কিন্তু তারা বলছেন যে এর সংখ্যা আরো বাড়তে পারে, তবে কি পরিমাণে বাড়তে পারে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত নয়। এখানে 10 জনের পরিবার প্রেক্ষিতে কিন্তু আদালত হচ্ছে নির্দেশনা দেন পরিচয় শনাক্তকরণের জন্য। এর প্রেক্ষিতে তাদের এই কার্যক্রম পরিচালনা করেন এবং এই কার্যক্রমের অংশ হিসেবে আজকে সকাল নাগাদ এই কাজ শুরু করেন। করবো এখনই সে কার্যক্রম শুরু করেন। আর এখানে আগে মরদেহ উত্তোলনের যে কার্যক্রম রয়েছে সে কার্যক্রম শুরু করেন। আর এখানে যেই আহতদের তারা আমাদের যেটা নিয়েছেন যে আসলে উত্তোলনের সময় ছাত্র রাকিব ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 162, কিশোরগঞ্জ 1-এ। সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস, আজ আছে আমরা সারাদিন কিশোরগঞ্জ 1 আসনে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন কিশোরগঞ্জ 1 আসনে জামাতের মনোনীত প্রার্থী মুসাদ্দেক ভুইয়া। আমরা একটু তার সাথে কথা বলবো। এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেখানে দলের পক্ষ থেকে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনার মানে আপনি যদি বিজয়ী হন তাহলে আপনার প্রতিশ্রুতিগুলো কি, আপনি আসলে কি করতে চান? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের শুরুতেই ডিবিসি টেলিভিশনকে আমার কিশোরগঞ্জ জেলা জামাতের পক্ষ থেকে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ সদরে 1 আসনে নির্বাচন করার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আল্লাহ পাক যদি আমাকে বিজয় করেন, আমার প্রথম কাজ হবে এই কিশোরগঞ্জকে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি জেলা হিসাবে পরিণত করা। বিশেষ করে আমার নির্বাচনী এলাকার যে 2টি উপজেলা আছে, কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর, এখানে দুর্নীতির সামান্যতম কোনো চিহ্ন থাকবে না, সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত করা হবে। দুর্নীতিটা মুক্ত করবেন কিভাবে, সেই পন্থাটা যদি একটু বলতেন। দুর্নীতি সাধারণত নাজিল হয় উপর থেকে। আমি যেহেতু নিজে কোনো দুর্নীতিতে জড়িত হব না, দুর্নীতি আমাকে সামান্যতম স্পর্শ করতে পারবে না। যেভাবে আমার 2 জন মন্ত্রীকে 2001 সালের সরকারে দুর্নীতি স্পর্শ করতে পারে নাই, কাজে আমি যেহেতু দুর্নীতিমুক্ত থাকব, আমার প্রশাসন দুর্নীতিমুক্ত থাকতে বাধ্য হবে। আর বাকি কি প্রতিশ্রুতি আছে? আমার পরবর্তী প্রতিশ্রুতি হলো কিশোরগঞ্জ একটা জেলা শহর, এখানে যানজট প্রকট আকার ধারণ করেছে। এই যানজট মুক্ত শহরকে পরিণত করতে হবে। এখানে যানজটের কারণ হলো এই কিশোরগঞ্জ ছিল একসময় থানা, এই থানা থেকে হয়েছে মহকুমা, মহকুমা থেকে হয়েছে এখন জেলা, কিন্তু অবকাঠামোগত কোনো পরিবর্তন এখানে হয় নাই। থানার সময় যে অবকাঠামো ছিল এখনও সেই অবকাঠামোই আছে, রাস্তাঘাট সেই অবস্থায়। কাজে প্রথম কাজ হবে এই কিশোরগঞ্জ জেলা শহর হিসাবে তাকে এক্সটেনশন করা, তার পরিধি বর্ধিত করা, পরিধি বর্ধিত করে তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ অফিস আদালতগুলো আছে ওইগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, শহরের বাইরে নিয়ে যেতে হবে। এবং যানজটমুক্ত করার জন্য ফুটপাতে যে দোকানপাটগুলো আছে এগুলোকে হকার মার্কেট করে একটা নির্দিষ্ট স্থানে তাদেরকে পৌঁছে দিয়ে এই ফুটপাতগুলোকে হকার মুক্ত করতে হবে। ফুটপাত হকার মুক্ত করতে গেলে কিন্তু অনেক মানে হয় কি যে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে যে নষ্ট হয়, অনেকের ধারণা এরকম। আপনি তাদেরকে কিভাবে কর্মসংস্থান করবেন এবং এটুকু বলে আমরা শেষ করতে চাই। হ্যাঁ, তাদেরকে পুনর্বাসন করা হবে এবং শহর উপকণ্ঠে একটা নির্ধারিত স্থানে হকার মার্কেট নামে একটা মার্কেট এখানে প্রতিষ্ঠা করা হবে, যেখানে হকাররা তাদের পণ্য বিক্রি করতে পারবে এবং যারা ক্রেতা তারাও একটা হকার মার্কেট আছে, কাজে ওখানে যাবে এবং তারা সুলভ মূল্যে পণ্য ক্রয় করার জন্য এখানে যাবে। এভাবে অনেকাংশে যানজটমুক্ত করা যাবে ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নয়ন করবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে মানে থাকা উচিত ছিল সেটা নাই। বিগত বিশেষ করে 15.5 বছর এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় ছিল। আমাদের স্বাধীনতা সংগ্রামের কিন্তু কমিটমেন্টই ছিল যে সামাজিক ন্যায় বিচার, সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য
এখানে বিশেষ করে আইন শৃঙ্খলার সাথে জড়িত যে সমস্ত উপাদানগুলো আছে তাদেরকে যথাযথভাবে সৎভাবে কাজ করতে হবে, দুর্নীতিমুক্ত হয়ে তাদেরকে কাজ করতে হবে। সমস্ত কিছুর তো আজকে এই যে একটা অব্যবস্থা আছে, এই সমস্ত অব্যবস্থার মূলেই কিন্তু আছে দুর্নীতি। কাজে দুর্নীতিমুক্ত হলে সব কিছুই, আইন শৃঙ্খলা বলেন, সামাজিক নিরাপত্তা বলেন, যা কিছু বলেন সব কিছুই সুন্দর হবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। CSRM ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায় এবং পরবর্তী সংবাদে আমরা অন্য কোনো দলের প্রার্থীর সাথে কথা বলবো এবং তারা কি প্রতিশ্রুতি দেয় সেই বিষয়গুলো আমরা শুনবো। আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।